আমি আসলে এতদিন বুঝতেই পারিনি প্রিয়ার যে মোটামুটি একেবারে ফুল একটা ট্যুরিস্ট জোন, মানে একেবারে অনেক ওল্ড সিটি তো, সেই জন্য আসলে কোনায় কোনায় হিস্ট্রি পড়ে আছে এবং কোনায় কোনায় বিভিন্ন জিনিস পড়ে আছে। আমি আসলে আরেকটা দর্শনীয় স্থানে যাচ্ছি। তো এইটা আসলে আই থিঙ্ক রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর দিকেই আমি যাচ্ছি। তো রেসিডেন্সিয়াল এরিয়াটা মনে হচ্ছে সেই পুরানো জমানার রোমান সাম্রাজ্যের সময় চলে আসছে, যেই সময় ঘোড়াগাড়ি চলতো এই পাশে, এবং মোটামুটি রোমান সাম্রাজ্যের আধিপত্য এইখানে খুব চলতো। সো মাঝখানে আসলে কিছু মডার্ন মানুষ ঢুকে গেছে, আমার মতো কিছু পচা ব্লগার ঢুকে গেছে। সো আপনারা যারা আমার ব্লগ পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি প্রতিনিয়ত আসলে ব্লগ করতে পছন্দ করি, নতুন জায়গা দেখাইতে পছন্দ করি। সো আমি আশা করি আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ইজিলি আমার কন্টেন্টগুলো আপনি পেয়ে যাবেন। আদারওয়াইজ আমাকে মনে রাখা তো সম্ভব না, আমি তো খুব বিখ্যাত কেউ মানুষ না। সো আপনি যদি মোটামুটি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ইজিলি আমার চ্যানেলটা থেকে ভিডিও, যদি নতুন ভিডিও আসে আপনি আসলে দেখতে পারবেন। এবং আমি আপনাকে এইটুকু শেয়ার করতে পারি, আমার কন্টেন্টগুলো খুবই সুস্থ এবং মোটামুটি বাচ্চা কাচ্চারাও দেখতে পারবে, কারণ এখান থেকে হয়তো ওরা অনেক হোপ পাবে যে এই দেশগুলো যাওয়ার, এই জায়গাগুলো ঘোরার। কারণ ঘুরতে আমাদের ধর্মের যেই প্রধান যে মানুষ যাকে আমরা খুব পছন্দ করি, সে আমাদেরকে বলেছে যে তোমরা প্রচুর ঘুরো, এর ফলে অনেক শিক্ষা পাওয়া যায়, মানে শিক্ষা গ্রহণ পাওয়া যায়। ওই শিক্ষা না, একটা বাজে শিক্ষা না, মোটামুটি জ্ঞান পাওয়া যায় আর কি। যাই হোক, আমি আসলে আরেকটা দর্শনীয় স্থানে যাচ্ছি, এর মাঝখানে আপনাদেরকে কিছু কিছু দেখানোর চেষ্টা করব, এবং যেদিকেই দেখায় মোটামুটি সেই দিকটাই আসলে চোখ ভরে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়ন জুড়ে যাচ্ছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটার নাম হলো বালেসিয়া অফ কনস্টান্টিনে। এইটা আসলে রোমান প্যালেস নামে পরিচিত। এইটা আসলে তৈরি করা হয়েছিল 300 এডি থেকে 310 এডির মধ্যে, এবং এর মাঝখানে আসলে ভিতরে কোনো কলাম নাই, মোটামুটি দুই পাশ দিয়ে মোটামুটি উপরে উঠে গেছে, এবং মাঝখানে ভিতরে একটা ফুল হল রুমের মতো একটা ফাঁকা। তো আমি এইটার ভিতরে আসলে ঢোকার চেষ্টা করব, এবং কলকাতা যারা আছেন তারাও বুঝবেন যে কলকাতার যে পুরনো কলকাতার যেই বাড়িঘরগুলোর যে অবস্থা হয়েছে, মানে ইটের যে অবস্থা, সেই অবস্থার মতো, এবং আমি খুব বেশি রিলেট করতে পারছি আমাদের সোনারগাঁর মতো। এই যে দেখেন, এটা কিন্তু একটা ইট, মাঝখানে হয়তো সিমেন্ট বা ওই সময় ওই কিছু জাতীয় দিয়েছে। সো এই সেম স্ট্রাকচারটা আসলে দিয়ে এই বিল্ডিংটা করা হয়েছে। আপনাদেরকে একবারে বিল্ডিংয়ের কাছে নিয়ে যায় তাহলে আরও বেশি বুঝতে পারবেন। সেইটা দেখেন, মোটামুটি এইখানে হলো যে আমাদের বাংলাদেশের মতো, বাংলাদেশের ইট ইউজ করা হয় এরকম ইট, আমাদের বাংলাদেশে যেরকম মোটা ইট ইউজ করা হয় ওই সময় চিকন ইট ইউজ করা হয়েছে, মাঝখানে সিমেন্ট অথবা দুইটাকে অ্যাডেসিভ মানে জোড়া লাগানোর জন্য যা করা হয় সেটাই করা হয়েছে। সো আমরা এই বালেসিয়া অফ কনস্টান্টিনার ভিতরে ঢোকার চেষ্টা করব। এইটা আসলে ফলকটা, আপনার নাম যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে মোটামুটি কারেকশন করে নেবেন। এইটা আসলে খ্রিস্টানদের একটা প্লেস এখন, যেখানে আসলে অরিজিনালি এখন ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো ধর্মীয় কাজে যতটা না ব্যবহার করা হয় তার চেয়ে বেশি আসলে এটা একটা দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে মোটামুটি একটা কিন্ড ক্রিসেড টুটে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, আমি মাঝখানে ঢুকে গেছি। তো আমি দেখেন এখানে কোনো কলাম নাই, এই পাশে একটা ফুল মোটামুটি একেবারে উঠে গিয়েছে, এবং এই পাশে মোটামুটি উঠে গিয়েছে। মাঝখানে উপরে আসলে কাঠের জিনিস দিয়ে মোটামুটি সিলিংটা করা হয়েছে। এই ধরনের আর্কিটেকচারাল ইন্সপিরেশন আমাদের বাংলাদেশে অনেকেই নিতে পারে, যদিও আসলে ধর্মীয় উপাসনালয় বা রোমান সাম্রাজ্যের যেই প্যালেস সেই হিসাবের আমি যদি চিন্তা না করি, আমরা যদি মোটামুটি আর্কিটেকচার দিক দিয়ে চিন্তা করি, তাহলে চিন্তা করেন মোটামুটি জাস্ট ব্লক করে মোটামুটি কীভাবে এত সুন্দর একটা বিল্ডিং করেছে, একেবারে শার্প, চারদিকে একেবারে ফুল, মোটামুটি প্রত্যেকটা জায়গায় শার্প, কোথাও কোনো কলাম টলাম নাই আমার যেটুকু মনে হচ্ছে। সো এই জিনিসগুলো আমাদের ইন্সপিরেশন হইতে পারে বিভিন্ন ধরনের আর্কিটেকচার স্টুডেন্টদের জন্য। এবং তো এইটা আসলে অরিজিনালি এখন একটা চার্চ হিসাবে ইউজ করা হয়।
তার চেয়ে বড় জিনিস আসলে এইটা আসলে একটা বড় দর্শনীয় স্থান। মানুষ যতটা না এখন এখানে ধর্মীয় উপাসনা করে, তার চেয়ে বেশি আসলে দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। এইটা শুধু খালি আমি না, আমি আসলে দর্শনীয় স্থান হিসেবে ইউজ করছি, কিন্তু এখানে যারা এই ধর্মের মানুষ, মানে খ্রিস্টান ধর্মের মানুষ, তারাও আসলে সেম জিনিসটা করছে। সামার তো সেই জন্য আসলে বিভিন্ন সময় মাঝে মাঝে ফেস্টিভ্যাল অটোমেটিকলি তৈরি হয়ে যায়। সো এইখানে মোটামুটি একটা মেলা বসছে। আমি আসলে মেলার কাছে যাচ্ছি না, কারণ আমি যদি মেলার কাছে যাই তাহলে আসলে আমি যে দর্শনীয় স্থানগুলো ঘুরতে চাই সেই স্থানগুলো আসলে আমি ঘুরতে পারবো না, মোটামুটি আমার টাইম কুলাবে না। তো এখানে মোটামুটি অনেকে গান টান গাচ্ছে। লাস্টে যে ক্যাথেড্রালটা দেখিয়েছি, মানে যে চার্চটা দেখিয়েছে, তার পাশে আসলে সুন্দর একটা পার্ক আছে। এইখানে আসলে সবাই খুব ভালো সময় কাটাচ্ছে। এই পাশে মেলা হচ্ছে, যে পাশে আসলে হয়তো আপনারা গান শুনতে পাচ্ছেন, ঠিক এইদিকে আসলে মেলাটা হচ্ছে। এদিকে মোটামুটি সবাই গান টান গাচ্ছে, এবং মোটামুটি এখানে একটা লেকের মতো আছে, যদি আসলে খুবই নোংরা, মানে মানে আনবিলিভেবল টাইপের নোংরা। আমি আসলে জার্মান এত নোংরা খুব কম সময়ই দেখছি। সো এই পার্কে আসলে ঘোরার টাইমটা আমার এত বেশি নাই। আমি আসলে আর একটা প্লেসে যাবো একটু আগে, যেটা আমি বলছিলাম আর কি। পুরা হ্যাকটিকের মধ্যে যেহেতু আমার দরকার ছিল যে একেবারে সকালে আসা, কিন্তু আমি কালকে সারা রাত কাজ করেছি, সেই জন্য আসলে সকালে আসা পসিবল হয়নি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ইলেকট্রাল প্যালাস। তো মোটামুটি আর্ক বিশপ যে ইয়েটা ছিল ট্রিয়ারের, তার আসলে ইলেকট্রাল যে তার রেসিডেন্সিয়াল ভবন ছিল এটা। তো এখন মোটামুটি আসলে ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন গভর্নমেন্টের অফিস হিসেবে কাজ করে। তো এখন তো আসলে ওই ভবন হিসেবে কাজ করতে পারবে না। যাই হোক, আমি আসলে এখন কার্ল মার্কসের বাড়ির দিকে যাচ্ছি, যেটা আসলে এখন মিউজিয়াম হিসাবে আছে। এর মাঝখানে প্রতিমধ্যে আপনাদেরকে ট্রিয়ারের কিছু রেসিডেন্সিয়াল এরিয়াগুলো দেখাই। খুবই শান্তশিষ্ট এবং খুবই পর্যটক ফুল একটা জায়গা, মানে খুব পর্যটন টানতে পারে এরকম অনেক কিছু আছে এইখানে, এবং মোটামুটি হেভি ক্লিন একটা এরিয়া, এবং ঘোরার জন্য খুব ভালো একটা প্লেস। আপনার সারাটা দিন খুব ভালো একটা সময় কাটবে, এবং এমনভাবে প্ল্যান করেন আপনারা যারা আউট অফ রাইনল্যান্ড প্যালাটিনের বাইরে থেকে আসছেন, তারা যেন একবারে ট্রিয়ার, কোবলেন্স এই জিনিসগুলো আসলে ঘুরে একেবারে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা ভালো প্যাকেজ ট্যুর হবে। জার্মান সরকার মাঝে মাঝে খুব মজা করে, এই সিগন্যালের মধ্যে কার্ল মার্কসে বসায় দিছে। দেখেন ওই যে কার্ল মার্কস, এই যে কার্ল মার্কস হাইটা যেতেছে। আমি আসলে কার্ল মার্কসের বাড়ির ঠিক কাছাকাছি চলে আসছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আসলে আমি তার বাড়ির মধ্যে পৌঁছা যাব। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে কার্ল মার্কসের জন্মস্থান। এই বাড়িটাতেই আসলে কার্ল মার্কস জন্মগ্রহণ করেছে। একেবারে নতুন বাড়ি মনে হইতে পারে, কিন্তু এই বাড়িটা আসলে অনেক আগে থেকে, এবং কার্ল মার্কস জন্মগ্রহণ করেছিল 5ই মে 1818 সালে। সো এইটা আসলে এখন কার্ল মার্কসের মিউজিয়াম। আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আসলে জার্মানির বাড়িগুলো আসলে রেনোভেট করা হয়, সেই জন্য আসলে খুব নতুন লাগে। সো এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে যে কার্ল মার্কস হাউস মিউজিয়াম, এটা আসলে এখন একটা মিউজিয়াম। এইখানে লেখা আছে, এইখানে বুঝলাম না চাইনিজেও কেন লেখা আছে। কার্ল মার্কস কি চাইনিজ জানতো নাকি আমি জানি না। যাই হোক, আসলে এখন এটা মিউজিয়াম হয়ে গেছে, যেটা আসলে 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এবং একটা মোটামুটি হেভি প্যালেট দেখেন, যে জিনিসটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট, যে জিনিসটা না দেখলে আসলে বুঝতে পারবে না কার্ল মার্কসের হাউস। এইখানে জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে যে কার্ল মার্কস এই বাড়িতে মোটামুটি 5ই মে 1818 সালে জন্মগ্রহণ করেছে। আমি আসলে এখন আসছি আসলে ট্রিয়ার ইম্পেরিয়াল বাথ যে প্লেসটা, এটা আসলে মোটামুটি ট্রিয়ারের খুব দর্শনীয় একটা স্থান। এটা আসলে রোমান টাইমে আসলে এটা কনস্ট্রাকশন করা হয়েছে, এবং এইটা আসলে হট ওয়াটার বাথ, মানে তো বুঝতেই পারছেন এখানে আসলে গোসল করার জন্য সেই সময় আসলে এইটা প্রস্তুত করা হয়েছিল। তো ওইটা দেখার জন্য আসলে আমি এইখানে এসেছি। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমি ওইটাতে পৌঁছা যাব। এইটা আসলে ট্রিয়ার ইম্পেরিয়াল বাথ। তো এইটা আসলে বাহিরের ইনফ্রাস্ট্রাকচার,
তো মোটামুটি এটা একটু ভঙ্গুরই লাগতেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কোনো সময় নাকি একেবারে ফুল কনস্ট্রাক্ট করা হয়নি। তো কেন করা হয় নাই সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমার ভিতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল। এবং এইটা মোটামুটি খুব বড় একটা দর্শনীয় স্থান, কিন্তু এরকম সুন্দর একটা দর্শনীয় স্থান কেন বন্ধ করে দিল সেটাই আমি বুঝলাম না। এই টিয়ার এম্পায়ার বাঁধটা আসলে বন্ধ করে দিয়েছে, হয়তো পর্যটক যাওয়ার মতো যথেষ্ট পরিমাণ জায়গা নেই, এবং জায়গাটা আসলে অনেক ভঙ্গুর দেখে হয়তো বন্ধ করে দিয়েছে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, অনেক ভঙ্গুর। আমাদের আসলে বাংলাদেশের যেখানে বুদ্ধিজীবীদের মেরে ফেলেছে সেই জায়গাটার মতো লাগে, মিরপুরের ওই জায়গাটার মতো লাগে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। এবং হয়তো একটা সময় খুলে দিবে, আপনারা এসে যে কোনো সময় চেক করে দেখতে পারেন, যদি খোলা থাকে তাহলে তো চেক করতে পারবেন, আদারওয়াইজ কিছু করার নেই। এখন যাচ্ছি আসলে আম্বি থিয়েটার। এটা আসলে আপনার গ্ল্যাডিয়েটর মুভিটা দেখেছেন তো না? তো মোটামুটি চারদিকে একটা স্টেডিয়ামের মতো থাকে, মাঝখানে যেমন যে গ্ল্যাডিয়েটর সে আসলে যুদ্ধ করে বিভিন্ন বাঘ, মহিষ, সিংহের মতো। সো রোমান সময় সেরকম একটা আম্বি থিয়েটারে যাচ্ছি, ওইখানে আসলে গ্ল্যাডিয়েটরটা যুদ্ধ করতো। আসলে আমার একটা সবচেয়ে বড় মিস্টেক হয়ে গিয়েছে। আম্বি থিয়েটার যেটা, সেটা আসলে 18টা পর্যন্ত, মানে 6টা পর্যন্ত খোলা থাকে, তারপর আসলে খোলা থাকে না। তো আমি আসলে কার্ল মার্কসের হাউসের দিকে যেয়ে তারপর এদিকে আসতে আসতে মোটামুটি 6টার বেশি বেজে গিয়েছে, সেই জন্য আসলে আমি আর আজকে ঢুকতে পারতেছি না, একবারে আপনাদেরকে দেখাতেও পারিনি। হয়তো কোনো একদিন এসে আসলে ঘুরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু খুব সহসাই আসা হবে না, কারণ আমি নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো এখন আসলে আমি ইউনিভার্সিটিতে যাওয়ার চেষ্টা করব, ইউনিভার্সিটিতে সবসময় খোলা থাকে, দেখা যাক আসলে আমি খোলা পাই কিনা। তারপরে আসলে আমি শিওর না, কারণ হলো মোটামুটি 6:30 বেজে গেছে। তো আমার ইউনিভার্সিটি যেতে যেতে মানে আসতে আসতে যদি বেশি টাইম লেগে যায় তাহলে হয়তো যাওয়া নাও হইতে পারে। তারপর আসলে আমি যাওয়ার চেষ্টা করব, দেখি আমার বাসে কী অবস্থা। সো সরি, আমি আসলে আম্বি থিয়েটারের ভিতরটা দেখাতে পারিনি, আমি জাস্ট প্লেসটাতে এসেছি। এবং এখানে একটা ফেস্টিভ্যাল চলতেছে, আমি যদি সন্ধ্যা 7টা পর্যন্ত অপেক্ষা করি তাহলে হয়তো আমি ওই ফেস্টিভ্যালে ঢুকতে পারবো, যার জন্য বাসার টিকিট লাগবে মোটামুটি 10-15 ইউরো, যেটা আসলে মিউজিক ফেস্টিভ্যাল। সো ওই পর্যন্ত আসলে আমার থাকা সম্ভব না। আমি আম্বি থিয়েটার অ্যাজ এ নর্মাল হিসেবে ঘুরতে চেয়েছিলাম, যেটা আসলে আমি পারিনি। আমি ঠিক আম্বি থিয়েটারের সামনে, এটা 4 ইউরো লাগে, মনে রাখবেন। সব জায়গায় মোটামুটি আপনি টাকা ছাড়াই ঘুরতে পারবেন, কিন্তু পোর্টা নিগ্রা এবং মোটামুটি আম্বি থিয়েটার আপনাকে অবশ্যই টাকা লাগবে, 4 ইউরো, খুব বেশি না।